2.1 এর 5 নাম্বার। দেখো 2.1 এর 5 নাম্বারে কি বলছে, কি বলছে বলো? 25 কেজি চালের কি কত, কি কত দাম কত? 25 কেজি চালের দাম, দাম চাইছে মানে মূল্য 25। ও দম লিখছি, আচ্ছা দাম 25 কেজি চালের দাম কত? 25 কেজি চালের দাম এখানে বলছে যে 15 কেজি চালের দাম কত? 15 কেজি চালের দাম 600 টাকা, এটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে। আর বলছে 15 কেজি চালের দাম যদি 600 টাকা হয়, এরূপ 25 কেজি চালের দাম কত? 25 কেজি চালের দাম কত চাইছে, কি দাম। তাহলে এটা কিন্তু ঐকিক নিয়মে করতে হবে। এটা কি নিয়মে করতে হবে? ঐকিক নিয়ম। আর ঐকিক নিয়ম হচ্ছে যে ঐকিক নিয়মে যেটা বের করতে বলে, যার মান নির্ণয় করতে বলে, তারে কোথায় রাখতে হবে? প্রথমে না পরে? বলো, যা বের করতে বলবে, যে মান বের করতে বলবে ঐকিক নিয়মে, হ্যাঁ ইস হাঁপাই গেছে, হ্যাঁ ঐকিক নিয়মে যে মান বের করতে হবে, যে মান বের করতে বলে, সেটারে কোথায় রাখতে হবে? লাস্টে রাখতে হবে। তাহলে এখানে কি দাম বের করতে বলছে না? তাহলে যেটা দেওয়া আছে ওইখানে যে দাম, ওই দাম পরে লিখতে হবে। তাহলে আমরা লিখবো কি, দেখো 15 কেজি চালের দাম, আমরা কি লিখবো? 15 কেজি চালের দাম কত টাকা? 600 টাকা আমরা লিখলাম, দামটা পরে লিখছি। ঐকিক নিয়মে যে যা বের করতে বলে, ঐকিক নিয়মে যেটা বের করতে বলবে ওইটাকে কোথায় রাখতে হবে? পরে। ঐকিক নিয়মে যেটা বের করতে বলবে ওইটাকে পরে রাখতে হবে, আমরা পরে রাখছি। দেখো দাম বের করতে বলছে না এখানে, এই জন্য দামটা পরে লিখছি, কেজিটা আগে লিখছি। আর যদি কেজি বের করতে বলতো তাহলে কেজিটা পরে লিখতাম, দামটা আগে লিখতাম। বুঝতে পারছো? ঐকিক নিয়মে যেটা বের করতে বলবে ওইটাকে পরে লিখতে হবে। এখানে দাম বের করতে বলছে, এই জন্য আমরা দাম পরে লিখছি, কেজি আগে লিখছি। তাহলে 15 কেজি চালের দাম কত টাকা? 600 টাকা। এখানে একটা সুতরাং দিবা, দিয়ে লিখবা 1 কেজি চালের দাম, এভাবে সুন্দর করে ডট ডট দিবা। তাহলে 1 কেজি চালের দাম কত? 600 টাকা। 15 কেজি চালের দাম তো 600 টাকা। আচ্ছা শুনো, 15 কেজি চালের দাম যত, 1 কেজি চালের দাম কি তার থেকে বেশি হবে না কম হবে? কম হবে না? 15 কেজি চালের দাম যত, 1 কেজি চালের দাম তার থেকে কম হবে। কম হলে ভাগ, কম হলে কি ভাগ। ভাগ মানে এই যে ভাগ, এই যে ভাগ, এটাও কিন্তু ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন। হ্যাঁ কি করব? এই পাশে যেটা থাকবে, এই পাশে যেটা থাকবে এটাকে উপরে লিখবো, এটাকে কি লিখবো? উপরে। আর এই পাশে যেটা থাকবে, যে সংখ্যাটা, এটাকে কোথায় লিখবো? নিচে। তাহলে এত টাকা, এটা ভাগ করছি, কিন্তু মানে ভাগ করছি, ভাগ চিহ্ন দিয়ে লিখে দিছি, এভাবে রাখবো, এভাবেই রেখে দিব। এখন আমাকে বের করতে বলছে কি, 25 কেজি চালের দাম কত, কি বের করতে বলছে? 25 কেজি। তাহলে সুতরাং এখন সুতরাং চিহ্ন দিয়ে লিখবো 25 কেজি চালের দাম। আচ্ছা 1 কেজি থেকে 25 কেজি চালের দাম বেশি হবে না কম হবে? আগে আগে প্রথম এই লাইন লেখার আগে আমরা ওই দুইটার সাথে কম্পেয়ার করছি, যে 15 কেজি চালের দাম যত, তার থেকে 1 কেজি চালের দাম কম হবে। কম হলে কি ভাগ, এই যে ভাগ চিহ্ন দিছি, ভাগ চিহ্ন দিয়ে এই পাশে যেটা আছে এটাকে উপরে লিখবো, আর এই পাশেরটা কোথায় লিখছি? নিচে। এখন আবার তুমি দেখো 25 কেজি চালের দাম, তাহলে 1 কেজি চালের দাম থেকে 25 কেজি চালের দাম কি বেশি না কম? বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ। তাহলে গুণ হলে দেখো এটা তো লেখাই ছিল না, এটা তো আগের থেকে ছিল, এটা আগের থেকে ছিল, এটা আবার লিখবো লেখার পর। এখন গুণ হবে না? গুণ হলে কি করব? গুণ হলে উপরে লিখবো, উপরে এভাবে গুণ চিহ্ন দিয়ে কি লিখবো? 25 লিখবো। এই যে এই 25টা যায় উপরে গুণ হয়ে যাবে, যে উপরে এইভাবে গুণ চিহ্ন দিয়ে উপরে লিখে দিব, এটাই গুণ। বুঝতে পারছো? গুণ হলে উপরে গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে, ভাগ চিহ্নের উপরে। ক্লিয়ার? হ্যাঁ এখন আমরা কাটাকাটি করব। কাটাকাটি কিভাবে করা যায় বলো? কাটাকাটি করি। দেখো প্রথমে এমন একটা সংখ্যা আমরা বাছাই করব। তোমরা এখন বড় হইতেছো না, এখন তো কাটাকাটি শিখতে হবে, যে উপরে নিচে কিভাবে কাটাকাটি যায় শিখতে হবে না? তাহলে এমন একটা সংখ্যা বাছাই করব যেটা দ্বারা উপরে নিচে দুইটা সংখ্যাকে ভাগ করা যায়। আমি বাছাই করলাম 5, তাহলে 5 দ্বারা 15 ভাগ করা যায়, 3 5 15। 5 দ্বারা 25 ভাগ করা যায়, কত? 5 5 25। দেখো 5 দ্বারা, এখানে কি করছি? 5 দ্বারা ভাগ করছি। কিন্তু এটা তুমি অঙ্ক প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝতে পারবা যে কোন সংখ্যাটা দিয়ে কাটাকাটি করবো। এগুলা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে। আমরা যত বেশি পড়াশোনা করব তত বুঝতে পারবো কোন সংখ্যা দিয়ে কাটাকাটি যাবে। তেমন এটা দেখে আমি বুঝতে পারছি যে এটাও 15 5, তো 15 এবং 25 এটা দুইটাকে 5 দ্বারা ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা যায় না, 5 দ্বারা যায়। তাহলে 5 দ্বারা 15 ভাগ করলে এখানে ভাগফল 3, 5 দ্বারা 25 ভাগ করছি, ভাগফল 5। খালি ভাগফলটা কেটে দিয়ে ভাগফলটা লিখছি, আর কি দ্বারা ভাগ করছি ওইটা কিন্তু আমরা লিখি নাই। কি দ্বারা ভাগ করছি ওইটা কিন্তু লিখি নাই।
কি দ্বারা ভাগ করছি? 5 দ্বারা ভাগ করছি। 5 দ্বারা 15 ভাগ করে যে ভাগফল এটা এখানে লিখছি, বুঝতে পারছো? আবার 5 দ্বারা 25 ভাগ করার পরে যে ভাগফল ওইটা এখানে লিখছি, ঠিক আছে? এখন আবার ভাগ করব, দেখো 3 দ্বারা কিন্তু 600 ভাগ যায়। নিচে আমরা চেষ্টা করব নিচে যাতে এক আসে, নিচে যাতে কি আসে? কাটাকাটির পরে 1 আসে। তুমি চেষ্টা করবা, তারপরে যদি 1 না হয় তাহলে তো আর কিছু করার নাই। হ্যাঁ, ওইভাবেই থাকবে। এখন দেখো কাটাকাটি যাবে, এখন আমরা কাটাকাটি করব। দেখো 3 দ্বারা, এই যে 3 দ্বারা ভাগ করলে ভাগফল কত? 1, ঠিক আছে? আবার 3 দ্বারা 600 ভাগ করলে কত হবে? কাটে দে, 200। 3 দ্বারা 600 ভাগ করলে 200 হবে না? এই জন্য 200 লিখছি। দেখো এখন ভাগ করছি কত? 3 দ্বারা। 3 দ্বারা 3 ভাগ করছি, ভাগফল 1 লিখছি। আবার 3 দ্বারা 600 ভাগ করছি, ভাগফল কত লিখছি? 200 লিখছি। এখন নিচে 1 চলে আসছে না? তাহলে আমার কাজ শেষ। এখন উপরে কি আছে? তাহলে উপরে কি আছে বলো? উপরে আছে 200 আর মাঝখানে আছে গুণ আর 5। তাহলে 5 দ্বারা এখন 200 কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে কত হবে? 1000 টাকা। এই শেষ, 1000 টাকা। তাহলে উত্তর কি কি বের করতে বলছিল উত্তরে? 25 কেজি চালের দাম কত? এই যে বের হয়ে গেল 25 কেজি, বের হয়ে গেছে না বলো? 25 কেজি চালের দাম কত? 1000 টাকা। এটাই। পরে এখানে সাইডে লিখে দেবো উত্তর। ওকে, 25 কেজি চালের দাম কত? 1000 টাকা। বেরোছে 6 নম্বর অঙ্কটা। হ্যাঁ, আমরা করি, তুমি আশফাক এই করো। হ্যাঁ, 6 নম্বর অঙ্কে কি বলছে? একটি গার্মেন্টসের দৈনিক মানে কি? দেখো এই যে দৈনিক মানে কি? দৈনিক মানে কি বলো? একদিনে 550টি শার্ট তৈরি হয়, এটা বলা আছে। ওই হারে মানে যেভাবে আমরা এই প্রথম দিন যেভাবে কাজ করছি ওই হারে মানে ওইভাবেই প্রত্যেক দিনই কাজ করব। প্রথম দিন যেভাবে কাজ করছি পরের দিন ওইভাবে কাজ করব, পরের দিন ওইভাবে কাজ করব। এটা বলছে ওই একই হারে ওই ফ্যাক্টরিতে এক সপ্তাহ মানে কয় দিন? 7 দিন। এক সপ্তাহ মানে 7 দিনে কতটি শার্ট তৈরি হবে? কতটি শার্ট তৈরি হবে? কি বের করতে বলছে? শার্টের সংখ্যা। কতটি শার্ট তৈরি হবে মানে শার্টের সংখ্যা বের করতে বলছে। আর ঐকিক নিয়মে যা বের করতে বলে তাকে পরে রাখতে হয়। তাকে কি রাখতে হয়? পরে। তাহলে আগে রাখতে হবে তারে দিন, আগে কি রাখতে হবে? দিন। আর পরে রাখতে হবে কি? শার্টের সংখ্যা। কারণ আমাদের বের করতে বলছে কি? বের করতে বলছে শার্টের সংখ্যা। আর শার্টের সংখ্যা যেহেতু বের করতে বলছে, তাহলে শার্টের সংখ্যা রাখবো পরে আর দিন রাখবো কি? আগে। ক্লিয়ার? দেখো এখন আমরা অঙ্কটা করব কিভাবে? প্রথমে লিখবো আমরা জানি এক সপ্তাহ সমান সমান কি? 7 দিন। আমরা জানি এক সপ্তাহ সমান সমান 7 দিন। এক সপ্তাহ 7 দিন। তাহলে ফ্যাক্টরিতে যেমন গার্মেন্টসে দেখো লিখবো কি? গার্মেন্টস লিখবো গার্মেন্টসে কি হয়েছে? বলো? একদিনে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। তাহলে একদিনে, দৈনিক মানেই তো একদিন, এই জন্য একদিনে লিখে ফেলছি। একদিনে তৈরি হয় 550টি কি? শার্ট। এটা একদিনে তৈরি হয়। হ্যাঁ, তাহলে আমাকে বলছি কি? এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয়? তাহলে এক সপ্তাহ মানে 7 দিন। তাহলে সুতরাং আমরা কি লিখবো? 7 দিনে তৈরি হয়। তাহলে একদিনে যে কয়টা শার্ট তৈরি হয় 7 দিনে কি কম হবে না বেশি হবে? আজকে যদি তুমি 3টা শার্ট বানাও, পরের দিন আরো 3টা বানাইলা, পরের দিন আরো 3টা বানাইলা, তার মানে কি তোমার শার্টের সংখ্যা বেড়ে যাবে না? টোটাল 7 দিনে কতগুলো শার্ট হবে? বেশি হবে না? বেশি হলে কি? গুণ। তাহলে একদিনে তৈরি হয় 550টি শার্ট, 7 দিনে তৈরি হয়, এটাকে কি করতে হবে? 7 দ্বারা গুণ করতে হবে। বেশি হলে গুণ, আগে বলছি বেশি হলে গুণ, কম হলে ভাগ। এখন যদি এটা গুণ করি তাহলে কি হবে? দেখো 7 0 0, 5 7 35 5, 7 হলো কত? 3, 5 7 35, 36 37 38, এতটি কি? শার্ট। উত্তর কি? সুতরাং এতটি শার্ট তৈরি হবে 7 দিনে। সুতরাং কি লিখবো? 7 দিনে
3850টি শার্ট তৈরি হবে। এটাই উত্তর। বুঝতে পারছো? 7 দিনে 3850টি শার্ট তৈরি হবে। এটা বুঝতে হবে আমাদের যে একদিনে এতটি, 7 দিনে কতটি। 7 মানে বেশি, বেশি হলে গুণ, বেশি হলে গুণ। আর ঐকিক নিয়মে যে মানটা বের করতে বলবে তাকে পরে রাখতে হবে। শার্টের সংখ্যা বের করতে বলছে, এই জন্য শার্টের সংখ্যা পরে রাখছি, আর দিনের সংখ্যা কি আগে লিখছি। মনে থাকবে? দেখো প্রশ্ন তোলা লাগবে? তোলা লাগবে না। দেখো এদিকে দেখো, তোমরা তোমাদের মেন বইয়ের যে 7 নম্বর অঙ্কটা, এখানে বলছে কি কবির সাহেবের 3 পুত্রের বয়স। 3 পুত্রের বয়স, একজন পুত্রের বয়স হচ্ছে কত বছর? 5 বছর, আরেকজনের 7 বছর, আরেকজনের 9 বছর। তিনি 4200 টাকা, কবির সাহেব 4200 টাকা কি করছে? 3 পুত্রকে বয়সের অনুপাতে ভাগ করে দিয়েছে। বয়সের অনুপাতে ভাগ মানে কি, যার বেশি বয়স সে বেশি টাকা পাবে, যার কম বয়সে কম টাকা পাবে, তাই না? স্বাভাবিকভাবেই তোমাদের তুমি আর তোমার ভাইয়ের টাকা দিলে তোমার যদি বেশি টাকা দেয়, তোমার বাইরে কম টাকা দিবে, তাই না? এরকম যারা ছোট তাদেরকে কম দেয়, আর যারা বড় তাদেরকে একটু কি দেয়, বেশি টাকা দেয়, তাই না? আচ্ছা, এখন বলছে কবির সাহেব তার পুত্রদেরকে, 3 জন পুত্র, এই পুত্রদেরকে বয়সের অনুপাতে 4300 টাকা ভাগ করে দিবেন। তাহলে কে কত টাকা পাবে? তাহলে অঙ্কটা আমরা করি এখন। হ্যাঁ, কি করব তাহলে? দেখো দেওয়া আছে 3 পুত্রের বয়স, দেওয়া আছে কি প্রথম পুত্রের বয়স 5 বছর, বড় জনরে আগে লিখি নাকি? 9 বছর। প্রথম পুত্র না, যার বয়স বেশি সেই তো প্রথমে। তোমার আগে কি নীলিমা আইছে না তুমি আগে আইছো? হ্যাঁ, তাহলে দ্বিতীয় পুত্রের বয়স কত? 7 বছর। 7 বছর। তৃতীয় পুত্রের বয়স কত? 5 বছর। এটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে সুতরাং বয়সের অনুপাত কত বলো? বয়সের অনুপাতে টাকাটা ভাগ করে দিছে না? এই কবির সাহেব কি করছে? বয়সের অনুপাতে টাকাটা কি করে দিছে? ভাগ করে দিছে না? তাহলে বয়সের অনুপাত কত বলো? বয়সের অনুপাত কত? 9:7:5। দেখো এই বয়সের অনুপাতটা, যে অনুপাতটারে কি আরো ছোট করা যায়? মানে ভাগ করে ছোট করা যায়? ছোট করা যায় না, এটাই ফিক্সড। মানে এমন কোনো সংখ্যা নাই যে 3টাকে ভাগ করা যাবে, এরকম ছোট করার কোনো স্কোপ নাই। আছে? নাই। ছোট করার স্কোপ থাকলে আমরা ছোট করে ফেলতাম, ভগ্নাংশটাকে আরো কমাই ফেলতাম। যদি ভাগ করা যেত, সবগুলাকে কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করা যাইতো, তাহলে ভাগ করে যে ভগ্নাংশ দ্বারা এই অনুপাতটারে আমরা একটু ছোট করে ফেলতাম। তাহলে এখানে তো কোনো কিছু দ্বারা, এই 3টা সংখ্যারে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। তাহলে এটা হচ্ছে বয়সের অনুপাত। 3 পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 9:7:5। তাহলে আমরা জানি যে যদি কোনো বয়সের অনুপাত দেওয়া থাকে, আমার কথাটা ভালো করে শুনবা, যদি বয়সের অনুপাত দেওয়া থাকে বা যে কোনো কিছুর অনুপাত দেওয়া থাকে এবং কিছু জিনিস তাদেরকে ওই অনুপাতে ভাগ করে দিব। মনে করো বললাম যে আমাদের 3 জনের, আমি তোমাদের সবাইকে কিছু টাকা ভাগ করে দিব, তার মধ্যে তোমার দেবে 1:2, 2:3, 4 এরকম। আর মনে করো আমি 5 লাখ টাকা তোমাদেরকে ভাগ করে দিব, ঠিক আছে? ভাগ করে দেওয়ার জন্য তোমাদের তাহলে কি করতে হবে? কি অনুপাত নির্দিষ্ট করে দিলাম, মানে কিছু অনুপাতে কিছু টাকা ভাগ করে দিব। তাহলে এইভাবে ভাগ করতে চাইলে প্রথমে আমাদের কি করতে হবে? অনুপাতে কোনো কিছু ভাগ করতে চাইলে প্রথমে যে অনুপাতটা আছে ওই অনুপাতের কি করতে হবে? যোগফল বের করতে হবে। তাহলে তুমি কি লিখবা? অনুপাত, সুতরাং চিহ্ন দিয়ে প্রথমে কি করবা? অনুপাত সমূহের কোনো কিছু যদি অনুপাত, একটি নির্দিষ্ট অনুপাতে কোনো কিছু ভাগ করতে চাই, প্রথমে অনুপাতগুলার কি করে ফেলবো? যোগফল বের করে ফেলবো। এখন আমরা লিখব, সুতরাং কি লিখবো? প্রথম পুত্র পাবে, কে কত টাকা পাবে, তাই না? প্রথম পুত্র পাবে কি? দেখো এখানে কি করব? এই দেখো
প্রথমে কি করব, কত টাকা ভাগ করব আমরা, কত টাকা ভাগ করব বলো, কত টাকা ভাগ করব? 4200 টাকা ভাগ করতেছি না। প্রথমে যে টাকাটা বা যে জিনিসটা আমরা ভাগ করব ওইটার পরিমাণ লিখবো, লেখার পর একটা গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে নিচে হচ্ছে এই যে অনুপাতগুলার যোগফল আছে না, অনুপাতগুলার যোগফল নিচে লিখবো। আর উপরে কি লিখবো, যে কার 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 অনুপাত, কারটা বের করতেছি এখন। প্রথম পুত্র না, প্রথম পুত্রের অনুপাত কত? 9, এই জন্য 9 উপরে লিখবো। বুঝতে পারছো? এখন দেখো আমরা যদি ভাগ করি, এই যে 21 রে ভাগ করলে 21 একে 21, 21 দ্বারা এটারে ভাগ করলে কত হবে? 200। 21 দ্বারা 4200 রে ভাগ করলে কত হবে? 200। পরে কি করবা বলো, এই 200 রে নিচে তো 1, নিচের 1-এর তো দাম নাই, উপরে 9 এবং 200, 9 দ্বারা 200 রে গুণ করলে এখানে কত হবে? 1800 টাকা হবে। এইভাবে লিখবো কি, সুতরাং দ্বিতীয় পুত্র পাবে, দ্বিতীয় পুত্র পাবে। দ্বিতীয় পুত্র কি করতেছে, দ্বিতীয় পুত্রের মধ্যে কত টাকা ভাগ করতেছে আমরা? 2400 টাকা ইন্টু মোট সবগুলা অনুপাতের যোগফল কত? 21। 21 কি লিখবো? নিচে লিখবো। আর অনুপাতের মধ্যে দ্বিতীয় পুত্রের অনুপাত কত? 7, এই জন্য 7 কি করব? উপরে লিখবো। 7 কি করব? উপরে লিখবো। এখন কাটাকাটি করব, 21 একে 21, এখানে কাটলে কত হবে? 200 হবে। আর 7 দ্বারা 200 রে গুণ করলে কত হবে বলো? 7 দ্বারা 200 রে গুণ করলে 1400 টাকা হবে। ঠিক আছে? এইভাবে আমরা কি বের করব? তৃতীয় পুত্র পাবে। এত টাকা, হ্যাঁ ঠিক আছে। তৃতীয় পুত্র পাবে কত? এইভাবে তৃতীয় পুত্রের মধ্যে কত টাকা ভাগ করতেছি, যে টাকাটা ভাগ করতেছি এটা লিখবো। ঠিক আছে, আমরা 4200 টাকা ভাগ করে দিতেছি না সবার মধ্যে, যে জিনিসটা ভাগ করতেছি সেটার পরিমাণ লিখবো। লেখার পরে কি করবো, একটা গুণ চিহ্ন দিব, দিয়ে এরকম টান দিব, টান দিয়ে মোট যে অনুপাতের যোগফল ওটা নিচে লিখবো, অনুপাতের যোগফল নিচে লিখবো। আর এই অনুপাতের মধ্যে এই যে তৃতীয় পুত্র, যে তৃতীয় পুত্রের অনুপাত কত? 5, 5 কি করব? উপরে লিখবো। ওকে, তাহলে কাটাকাটি হলে 21 একে 21, এটার ভাগ করলে কত হবে? 200 হবে। 200 রে 5 দ্বারা ভাগ করলে কত হবে? 1000 টাকা হবে। 1000 টাকা হবে, 1000 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের কি, দেখো প্রথম পুত্র পাবে 1800 টাকা, দ্বিতীয় পুত্র পাবে কত? 1400 টাকা, তৃতীয় পুত্র পাবে কত? 1000 টাকা। সবগুলো যোগ করলে আবার দেখবা 4200 হয়ে যাবে। কত হয়ে যাবে? 4200। দেখো 1000, 2000, 3000, 800 আর 400, 1200, 1200 মানে 3000 আর 1200 কত হইলো? 4200। এই যে 4200 হয়েছে। তারপরে পরে কি লিখবা এখানে? এটা তো প্রশ্ন, তোমরা তো প্রশ্ন আগে লিখে ফেলতো, তাই না? তাহলে এখানে উত্তর লিখে দিবা, শেষ, এটাই। ঠিক আছে, হ্যাঁ তোমরা প্রথম পুত্র, দ্বিতীয় পুত্র, পরে তৃতীয় পুত্রটা লিখবা। ওকে, লিখে ওইখানে সাইডে উত্তর লিখে দিবা। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ, দেখি কি লিখছি মানে। দেখো আমাদের এই 8 নাম্বার অঙ্কটা, 8 নাম্বার অঙ্কে কি কি দেওয়া আছে বলো? বলছি কি 2160 টাকা। তাহলে আমরা আগে বলছি যে কোনো কিছু যদি আমরা একটা অনুপাতে ভাগ করতে চাই, কোনো কিছু যদি একটা আমরা অনুপাতে ভাগ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আগে কি করতে হবে? অনুপাত যোগ করতে হবে, পরে আমাদের অনুপাত যোগ করে ওই অনুসারে ভাগ করতে হবে। আগে বলছি একটা নির্দিষ্ট কোনো কিছু, নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট একটা বস্তু যদি আমরা ভাগ করতে চাই, অনুপাতে ভাগ করতে চাই, তাহলে আগে প্রথমে আমাদের অনুপাত, যে অনুপাতগুলো দেওয়া থাকবে ওই অনুপাতগুলার কি করতে হবে? যোগফল নির্ণয় করতে হবে আমাদের আগে। তাহলে আমরা এটার সমাধান করার জন্য আমরা প্রথমে কি লিখব? দেওয়া আছে। কি লিখবো বলো? দেওয়া আছে। কি দেওয়া আছে? রুমি অনুপাত জেসমিন অনুপাত কাকলি। দেখো রুমি অনুপাত জেসমিন অনুপাত কাকলি সমান সমান 1:2:3। হ্যাঁ, দেওয়া আছে কি? রুমি, জেসমিন এবং কাকলির অনুপাত কত দেওয়া আছে? 1:2:3 অনুপাত দেওয়া আছে। হ্যাঁ,
রুমি পায়, এখানে রুমি পায় কেমনে? স্যার দেওয়াতে রয়েছে রুমি পায় যে x তারপর 2x 3x এভাবেও করতে পারবা, ওইভাবেও করতে পারবা, এইভাবেও করতে পারবা। এখন আমি দেখাই আগে, দেখো আমরা একটা অঙ্ক শিখলাম না প্রথমে, আমরা যেটা একটা নিয়ম শিখছি এটা ভালো করে বুঝো। যখন কোনো নির্দিষ্ট জিনিস একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করব, যে অনুপাতগুলো দেওয়া থাকবে আগে ওই অনুপাতগুলার কি করে ফেলবো, যোগ বের করে ফেলবো, যোগফল করে ওই টাকাটা ভাগ করব। তোমার আরেকটা নিয়মে করাইছে আর কি স্যার। তাহলে এখন দেখো আমরা কি করব, প্রথমে লিখবো অনুপাত সমূহের যোগফল। দেখো অনুপাত সমূহের যোগফল কি, 1 + 2 + 3 সমান সমান কত, 6। অনুপাত সমূহের যোগফল 6। আগে বলছি যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, একটা নির্দিষ্ট পরিমাণ বস্তু বা নির্দিষ্ট পরিমাণ টাকা, একটা নির্দিষ্ট পরিমাণের বস্তু যদি আমরা একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করতে চাই, একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করে দিতে চাই, তাহলে আগে প্রথমে আমরা অনুপাতগুলো লিখবো, পরে অনুপাতের যোগফল বের করব। ঠিক আছে, মনে থাকবে? যদি মনে না থাকে আমার ভিডিওটা বাসায় যায় আবার দেখবা। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখবো কি, রুমি, এই যে দেখো রুমি পায়, রুমি পায়। আচ্ছা, কয় টাকা ভাগ করতেছি আমরা, কত টাকা ভাগ করতেছি, 2160 টাকা ভাগ করতেছি না। 2160 টাকা আগে লিখবো, লিখে গুণ চিহ্ন দিব, পরে এখানে ভাগ দিব, দিয়ে বলছি না যে মোট অনুপাতের যোগফল যত, তত নিচে লিখবো, তত কি লিখবো, নিচে লিখবো। আর উপরে লিখবো কি, রুমি, রুমিরটা বের করতেছি না এখন, রুমির অনুপাত কত, 1, এই জন্য উপরে কি লিখবো, 1 লিখবো। নিচে কি লিখছি, নিচে লিখছি অনুপাতের যোগফল, আর উপরে কি লিখছি, রুমির টাকা বের করতেছি, রুমির অনুপাত উপরে লিখছি। তুমি শেষ লেখা। এখন কাটাকাটি করব, দেখো দাও, 6 একে 6, 6 দ্বারা 2160 ভাগ করলে কত হয় বলো, বলো কত হয়, 2100। ওই দেখছো ওই ক্যালকুলেটর মুখে মুখে বের করে লাগছে, আমি ক্যালকুলেটর ছাড়া এটা পারবো না। ঠিক আছে, 2160 ভাগ 6, এই যে দেখছো 360, ওই হলো ক্যালকুলেটর, ওটা মিলে গেছে। 6 দ্বারা 6 একে 6, 6 দ্বারা 6 রে ভাগ করছি, ভাগ ফলে আবার 6 দ্বারা এটা ভাগ করলে কত হবে, 360, 360। কারণ 360 রে 1 দ্বারা গুণ করলে কত হবে, 360ই হবে। আর নিচের একের দাম নাই, নিচের একের দাম নাই, মনে রাখবে। শেষ, এই পায়ে গেলাম কার টাকা, রুমির টাকা। তাহলে সুতরাং এইভাবে জেসমিন পায়, জেসমিন পায় সমান সমান কত, এই যে 2160 টাকা ভাগ করতেছি, যে টাকাটা ভাগ করতেছি ওটা আগে লিখবো, পরে গুণ চিহ্ন দিব, পরে নিচে হলো অনুপাতের যোগফল লিখবো, আর কারটা বের করতেছি এখন জেসমিনেরটা, এই জন্য জেসমিনের অনুপাত কত, 2, এই জন্য 2 উপরে লিখবো। এখন এটা দ্বারা এটা ভাগ করব, ভাগ করলে এখানে কত হয়, 360, 360 রে 2 দ্বারা গুণ করলে কত হয়, ওই দেখো 720, 720 টাকা। হ্যাঁ, পরে দেখো এইভাবে কি করব, এইভাবে কাকলিরটা বার করব, কাকলি পায়, কাকলি পায় 2160 টাকা ভাগ করতেছি, ভাগ করে টোটাল যোগফল, অনুপাতের যোগফল কত, 6, এবং কাকলির অনুপাত কত, 3। তাহলে উপরে লিখবো কত, 3। তাহলে 6 একে 6, এটা দ্বারা এটা ভাগ করলে 360, এখন কত, 0, 318, 1, 1080 টাকা হয়েছে। হ্যাঁ, এই হলো তোমার, দেখো রুমি পায় এত টাকা, জেসমিন পায় এত টাকা, কাকলি পায় এত টাকা, এটাই উত্তর। এখানে উত্তর লিখে দেবে, এটা হচ্ছে আমাদের কি উত্তর, মনে থাকবে। দেখো কিছু টাকা, এই বলছে কিছু টাকা লাবিব, সামি এবং সিয়ামের মধ্যে, কিছু টাকা লাবিব, কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। কিছু টাকা, কত টাকা ভাগ করে দিছে এটা বলা নাই। কিছু টাকা মানে কত টাকা,
আগের দুইটা অঙ্ক করছি, কত টাকা ভাগ করে দেওয়া হয়েছে। আগের যে দুইটা অঙ্ক করলাম, কত টাকা ভাগ করে দেওয়া হয়েছে এবং কত অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। কত টাকা ভাগ করা হয়েছে, কত অনুপাতে ভাগ করা হয়েছে, এটা আগে লেখা ছিল আগের দুইটা অঙ্কে। এখন কত টাকা ভাগ করা হয়েছে এটা বলা নাই, বলা আছে? বলা নাই, শুধু কত অনুপাতে ভাগ করা হয়েছে অনুপাত দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে এবং সাথে সিয়াম কত টাকা পাইছে এটা দেওয়া আছে, সিয়াম কত টাকা পাইছে এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে, কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। কত টাকা ভাগ করে দেওয়া হলো এটা বলা নাই, তাহলে কত টাকা ভাগ করে দেওয়া হলো এটা যেহেতু বলা নাই, তাহলে আগের দুইটা অনুপাতের অঙ্কের মতো আমরা এটা করব না। আগের অঙ্কটা ছিল কি, কত টাকা ভাগ করে দেওয়া হয়েছে এবং কত অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে, দুইটা দেওয়া ছিল। আর এই অঙ্কে কত টাকা ভাগ করে দেওয়া হয়েছে সেটা দেওয়া নাই। কত টাকা ভাগ করা হয়েছে সেটা যদি না থাকে তাহলে আমরা কিভাবে করব? আমরা করব, মনে করি কি, মনে করি লাবিব অনুপাত দেওয়া আছে, মনে করি লাবিব পায়, মনে করি লাবিব পায় কত টাকা, 5x টাকা। পরে সামি পায় কত টাকা, বলো 4x টাকা। সিয়াম পায় কত টাকা বলো, দেখো এই এখন যখন হচ্ছে টাকার পরিমাণ, যে জিনিসটা ভাগ করছো সেটার পরিমাণ দেওয়া থাকবে না, শুধু অনুপাত দেওয়া থাকবে, তখন আমরা মনে করি বলবো, মনে করি লিখবো যে এখানে লাবিব, সামি এবং সিয়ামের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা মনে করলাম যে লাবিব পায় 5x, সামি পায় 4x টাকা এবং সিয়াম পায় 2x টাকা। প্রশ্নের মধ্যে দেখো, প্রশ্নের মধ্যে সিয়াম কত টাকা পায় এটা বলা আছে, একদম বলা আছে সিয়াম কত টাকা পায় এটা বলা আছে। সিয়াম কত টাকা পায়, 80 টাকা। এটা হলো সিয়াম পায় এক্স্যাক্টলি, আসলে এটাই পায় সে এক্স্যাক্ট। আর এখানে সিয়াম কত টাকা পায়, 2x টাকা। তাহলে এটাও সিএম এর টাকা, এটাও কি সিএম এর টাকা না? অনুপাত হিসেবে সিয়াম পায় 2x টাকা। আর আসলেই সিয়াম কত টাকা পাইছে, অ্যাকচুয়ালি সে কি পাইছে, 180 টাকা পাইছে। তাহলে এটাও সিয়ামের টাকা, এটাও কার টাকা, সিয়ামের টাকা না? তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি প্রশ্ন মতে, এরকম দুইটা যখন মিল্লা যাবে গা, হ্যাঁ দুইজনের জিনিস যখন মিলে যাবে তখন এটাও সিয়াম পায়, এটাও সিয়াম পায়। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 2x সমান কত, 180 টাকা। বুঝতে পারছো? দুইটা অনুপাত দেওয়ার পরে দুইটা সংখ্যা যদি সেম হয়ে যায়, যেমন এটাও সিএম এর টাকা, এটাও কি 180 টাকাও সিএম এর টাকা, এই জন্য আমরা প্রশ্ন মতে 2x সমান 180 লিখতে পারি। ঠিক আছে, এখন এখানে বা লিখবো, বা দিয়ে x লিখবো। এইখানে 2x এর সাথে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, এটা এই পাশে যায় ভাগ হয়ে যাবে, দেখো ভাগ হয়ে যাবে। তাহলে সুতরাং x সমান কত, 90। x এর মান কত, 90, x এর মান 90। এটা টাকা লেখার দরকার নাই, টাকা লেখার দরকার নেই, 2x সমান 180। তাহলে x এর মান কত বেরোলো বলো, 90। এখন যদি আমি এখানে মান বসাই দিই, তাইলে x এর মান বসাই দিলে লাবিব এবং সামির টাকা বেরো যাবে। সুতরাং এই দেখো লাবিব পায় কত, 5x টাকা, 5x টাকা, তাই না? এই দেখো 5 × x, x এর মান কত বেরোচ্ছে, x এর মান 90, এখানে 90 বসাই দিলাম। তাহলে গুণ করলে কত হবে, 5 দ্বারা 90 গুণ করলে এই যে এত টাকা, হ্যাঁ 450 টাকা। পরে আবার সুতরাং স্বামী পায়, কত, 4x। তাহলে 4 × x, x এর মান কত, 90, x এর মান কত, 90। তাহলে 0 4 নং কত, 4 নং কত, 36, 4 0 0 4 নং 36 টাকা। এই হলো 360 টাকা, এটাই উত্তর। বুঝতে পারছো? তার মানে লাবিব পায় কত টাকা, 450 টাকা, আর স্বামী পায় কত টাকা, 360 টাকা। হ্যাঁ, স্বামী পায়
360 টাকা। তাহলে স্বামীর টাকা এবং লাবিবের টাকা বের হয়ে গেল। ক্লিয়ার? এটা বের করতে বলছেন আমাদের, বুঝতে পারছো? বাসায় যা আরো প্র্যাকটিস করবা, তাহলে ভালো মনে থাকবে। এই পাশে তো